ট্রেন চলাচল স্বাভাবিক হলেও শিডিউল বিপর্যয়। নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বরিশাল ভোলায় বাস ধর্মঘট। ট্যাঙ্ক লরি শ্রমিকরা কাজে ফেরায় তেল সরবরাহ শুরু। হত্যা মামলায় ফের রিমান্ডে সালমান, আনিসুল, আতিক ও সাবেক আইজিপি মামুন। নতুন মামলায় গ্রেফতার ডায়মন্ড ভল্টের এমডি দিলীপ আগরপাল। মজুতদারি ও কমিশন বাণিজ্যে তেল, চিনি, পেঁয়াজ সহ 14 পণ্যের দামে অস্বাভাবিক ওঠানামা। অনিয়ম বন্ধ করতে পারেনি সরকার, বলছে সিপিডি। সিন্ডিকেট ভাঙার সুপারিশ। এবং কালোবাজারির কবজায় প্রাথমিক ও মাধ্যমিকের পাঠ্য বই। পাণ্ডুলিপি ছাপিয়ে নীলক্ষেতের দোকানে বিক্রি। অসাধু প্রেস মালিকদের দুষছে এনসিটিভি। দ্রুত সরবরাহের তাগিদ। সময় সংবাদের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। রেলের কর্মচারীরা কর্মবিরতি প্রত্যাহার করায় 27 ঘন্টা পর সারা দেশে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। ভোরে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেসের যাত্রার মধ্য দিয়ে সচল হয় ট্রেনের চাকা। অন্যান্য দিনের তুলনায় যাত্রীচাপও ছিল কম। তবে প্রতিটি ট্রেনই স্টেশন ছাড়ছে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা দেরিতে। একদিনের মধ্যেই শিডিউলে ফেরার প্রত্যাশার কথা জানান স্টেশন ম্যানেজার। রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহারের পর বুধবার সকাল থেকে কর্মব্যস্ত হয়ে ওঠে কমলাপুর রেল স্টেশন। যাত্রীদের পদচারণায় ভোর থেকেই মুখর হয় স্টেশন প্রাঙ্গণ, ফিরে যায় সেই আগের চিরচেনা রূপে। এদিন সকাল 7টায় রাজশাহীর ট্রেন ধূমকেতু এক্সপ্রেস ঢাকা ছেড়ে যায়। সচল হয় ট্রেনের চাকা। তবে যাত্রীচাপ কিছুটা কম থাকায় স্বস্তি নিয়েই ট্রেনে ওঠেন সবাই। নানা শঙ্কা কাটিয়ে ট্রেন চলাচল শুরু হওয়ায় স্বস্তির কথা জানান যাত্রীরা। ট্রেন চলতেছে, মানুষের ভোগান্তি কমছে, এখন আবার চালু হয়েছে, এখন মানুষ আরো স্বস্তিতে ফিরেছে। তবে এদিন ট্রেনের শিডিউলে কিছুটা হেরফের হয়। সিলেটের ট্রেন পারাবত এক্সপ্রেস 4 ঘন্টার দেরিতে ঢাকা ছাড়ে, আর বাকিগুলো 1.5 থেকে 2 ঘন্টা বিলম্বে যাত্রা করে। এতে কিছুটা ভোগান্তিতে পড়েন যাত্রীরা। যাত্রী পারতেছি এটা শুনে অবশ্যই খুশি, কিন্তু তাও তো ভোগান্তি হয়েছে আমাদের, তাই না? লেট অবশ্যই 1 ঘন্টা লেট। এখন কখন ছাড়বে এখনো কোনো নিশ্চয়তা পাচ্ছি না আর কি। সময় মতো ঢাকায় না পৌঁছাতে পারার কারণে বুধবার বাতিল হয় সিলেটের ট্রেন জয়ন্তিকা ও উত্তরবঙ্গের বুড়িমারি এক্সপ্রেস। স্টেশন ম্যানেজার জানান, ট্রেনের কোচ ও ইঞ্জিন এলোমেলো থাকায় এগুলো গুছিয়ে প্ল্যাটফর্মে দিতে খানিকটা বাড়তি সময় লাগছে। একদিনের মধ্যেই শিডিউলে ফেরার প্রত্যাশার কথা জানান তিনি। ইঞ্জিনগুলো ট্রেনে আসার জন্য কিছু প্রসিডিউর থাকে, এই প্রসিডিউরের কারণে মূলত কিছু লেট হয়েছে। আশা করতেছি 2-1 দিনের ভিতরে শিডিউল রিকভার হবে। একদিন ট্রেন বন্ধ থাকায় শুধু ঢাকার কমলাপুর স্টেশনেই লোকসান 1 কোটি 20 লাখ টাকা বলেও জানান ম্যানেজার। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। প্রশাসনের আশ্বাসে কাজে ফিরেছেন খুলনার ট্যাঙ্ক লরি শ্রমিকরা। এতে 3 দিন পর ডিপো থেকে তেল উত্তোলন ও 16 জেলায় সরবরাহ শুরু হয়েছে। 3 দিন বন্ধ থাকার পর আবারও কর্মব্যস্ততা ফিরেছে খুলনার জ্বালানি তেলের ডিপোগুলোতে। বুধবার সকাল 8টা থেকে শুরু হয় খুলনার খালিশপুরে পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল ডিপো থেকে তেল উত্তোলন। সরবরাহ করা হচ্ছে 16 জেলায়। 3 দিন অপেক্ষার পর নিজ নিজ গন্তব্যে তেল নিয়ে যেতে শুরু করেন চালকরা। রবিবারের হাফবেলা থেকে স্থগিত ছিল, 3 দিন পরে লোড দিলাম আজকে। 3 দিন বসেছিলাম, এই যে নেতাকর্মীরা লোড দিচ্ছে, আর লোড নিয়ে পাম্পে যাচ্ছে। শ্রমিক ইউনিয়নের নেতারা জানান, প্রশাসনের আশ্বাসে এবং জনভোগান্তির কথা বিবেচনা করেই কর্মবিরতি স্থগিত করা হয়েছে। দাবি আদায় না হলে ফের কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। যে দুর্ভোগ সৃষ্টি হয়েছে সেই দিক বিবেচনা করে নিজেরা দাঁড়িয়ে থেকে আমরা ট্যাঙ্করি তেল উত্তোলনের ব্যবস্থা আমরা করে দিয়েছি। যারা আমাদের আশ্বস্ত করেছেন তাদের প্রতি আমরা সম্পূর্ণ আস্থা রয়েছে। যদি কথা না রাখেন তাহলে আমাদের পরবর্তী কর্মসূচি আবার ঘোষণা করব আমরা। রোববার দুপুরে খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে গ্রেফতার করে পুলিশ। বিএনপির অফিস ভাঙচুরের মামলায় তাকে কারাগারে পাঠান আদালত। কর্মবিরতির কারণে জ্বালানি তেল শূন্য হয়ে পড়ে খুলনার অধিকাংশ পেট্রোল পাম্প। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। নিরাপত্তার দাবিতে কর্মবিরতির ডাক দিয়েছেন বরিশালের রূপাতলী বাস টার্মিনালের বাস শ্রমিকরা। এতে বন্ধ হয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 15টি রুটের বাস চলাচল। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ভোর থেকে রূপাতলী বাস টার্মিনাল থেকে ছেড়ে যায়নি কোনো বাস। শ্রমিকদের অভিযোগ, গতকাল বিকেলে ছাত্ররা হাফ ভাড়া নিয়ে বিরোধে রূপাতলীর কার্যালয় ও তৌহিদি পরিবহন বাস ভাঙচুর করেছে। নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বাস শ্রমিকরা। এদিকে বরিশাল থেকে কুয়াকাটা, বরগুনা, পিরোজপুর, খুলনা সহ 15টি রুটের বাস চলাচল বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
এই মুহূর্তে বরিশালের রূপাতলীতে আছেন রিপোর্টার অপূর্ব অপু এবং ভোলায় রিপোর্টার নাসির উদ্দিন লিটন। সরাসরি শুরুতেই যাচ্ছি অপুর কাছে। আজ সকাল 6টা থেকে বরিশালের রূপাতলী বাস টার্মিনাল থেকে দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলে কোনো বাস ছেড়ে যাচ্ছে না, কার্যত বন্ধ হয়ে গেছে। অভ্যন্তরীণ এবং দূরপাল্লার 15টি রুটের বাস চলাচল বিচ্ছিন্ন হয়ে গেছে। 6 জেলার বাস যোগাযোগ। এখানকার শ্রমিকদের দাবি, গতকালকে তাদের শ্রমিক ইউনিয়নের কার্যালয় ভাঙচুর এবং একটি বাস ভাঙচুর করার প্রতিবাদ, সেই সাথে তারা সড়কে নিরাপত্তার দাবিতে আজকে সকাল থেকে অনির্দিষ্ট সময়ের জন্য তারা এই ধর্মঘটের ডাক দিয়েছে। এই ধর্মঘটের ফলে, কর্মবিরতির ফলে এখানকার যারা যাত্রীরা, হাজার হাজার যাত্রীরা আসলে ভোগান্তিতে পড়েছে। আমরা সকাল থেকে দেখছি বিভিন্ন পর্যায় থেকে যাত্রীরা এখানে আসছে। কেউ তাদের কোনো নিরাপত্তা নেই, তারা যাত্রীদের কাছে ভাড়া চাইতে গেলে তারা যাত্রীদের কাছ থেকে হেনস্থার শিকার হতে হয়। তারই অংশ হিসেবে গতকালকে এক ছাত্রীর সাথে তাদের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। হাত ভাড়া নিয়ে এক ছাত্রীর সাথে, তারই জের ধরে গতকালকে বিকেলে রূপাতলীতে এখানে শ্রমিক এবং ছাত্রদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এবং শ্রমিকদের দাবি তারা বিচার পাননি এবং তারা নিরাপত্তার দাবিতে তারা আজকে সকাল থেকে এই ধর্মঘট চালিয়ে যাচ্ছে। অন্যদিকে গতকালকে বরিশালের বিভিন্ন কলেজের ছাত্ররা অভিযোগ করে আসছিলেন যে এখানকার শ্রমিকরা যাত্রীদের সাথে দুর্ব্যবহার করে এবং এই দুর্ব্যবহারের ধারাটি বরিশাল রূপাতলী বাস টার্মিনাল এবং কেন্দ্রীয় নতুলাবাদ বাস টার্মিনালে দুই জায়গাতেই কিন্তু দীর্ঘদিন পর্যন্ত রয়েছে। তো বরিশাল থেকে আমার কাছে সবশেষ এখানে যে ধর্মঘট চলছে, সবশেষ এতটুকু খবর ছিল। বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলনকে সামনে রেখে দুই দেশের সীমান্ত বিষয়ক বৈঠক শেষে ব্রিফ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সরাসরি যাচ্ছি সেখানে। আদারওয়াইজ এটা মাদকের জন্য এবং আমাদের বাংলাদেশের ভিতরে দিয়ে দেয়, এইটার এই বিষয়গুলি নিয়ে আলোচনা হয়। প্লাস সীমান্তে 150 গজের ভিতরে অনেক সময় কতগুলি কাজ আছে যেটা করার নিয়ম নেই, ওইগুলি অনেক সময় তারা করতে চায়। আর কিছু কাজ আছে যেটা করতে হলে দোনো দেশের পারমিশন লাগে। ডেভেলপমেন্ট কাজ যদি করতে হয় তো আমাদেরও হয়তো একটা, যেহেতু জানেন যে বর্ডারটা একেবারে অনেকে ঘরের পাশ দা চলে গেছে, এইসব ক্ষেত্রে কিছু করতে হলে কিন্তু একজন আরেকজনের অনুমতি নিতে হয়। যেমন ধরেন হয়তো আমরা একটা মসজিদ করতে চাই, ওরা হয়তো একটা মন্দির করতে চায়, এগুলি একজন আরেকজনের অনুমতি নিয়ে করতে হয়। এটা যেন অনুমতি নিয়ে করে এই ব্যাপারে আলোচনা হবে। আর আগরতলা দিয়ে জানে যে এই অনেক সময় খুব ওই যে ইন্ডাস্ট্রিয়াল বর্জ্যগুলি আছে বাংলাদেশে চলে আসে, বাংলাদেশের এই খালে এসে পানিগুলি একেবারে নষ্ট করে দেয়। ওখানে আমাদের সাথে একটা চুক্তি আছে, হলো ইটিপি আর একটা হলো এসটিপি। এখানে আমাদের একটু হয়তো আগে যারা চুক্তি করছে ওটা ইটিপি অবলিগ এসটিপি দিয়ে দিছে, ওটার মধ্যে হওয়া উচিত ছিল শুধু ইটিপি রাখা, অথবা দুটোই ইটিপি এসটিপি দুটোই থাকতে হবে। কিন্তু এই জিনিসগুলি হয় নাই, এটার জন্য হয়তো আমাদের একটা চেঞ্জ তাদের সাথে হয়তো আমাদের আলোচনা হবে করার জন্য। আর তারপরে যে বাংলাদেশের যে নদী আছে, এই নদীগুলি পানিটা যেন সুষম বন্টন হয়, এটার ব্যাপারে আলোচনা হবে। এই পানি চুক্তি বাস্তবায়ন কীভাবে করা যায় এই ব্যাপারে আলোচনা করবে। প্লাস তো রিভার নদী কমিশন তো আলাদা বড় লেভেলও আছে, বাট এটা ছোটোখাটোগুলি আমাদের এখানেও আলোচনা হয়, বাট এই বড় লেভেলটা এখানে ওইরকম আলোচনা হয় না। প্লাস ওই মুহুরিচরে একটা সমস্যা আছে, ফেনীর মুহুরিচরে ওই এলাকায় ওই বর্ডার পিলার স্থাপনের মাধ্যমে সীমানা নির্ধারণ করা, ওখানে একটু সমস্যা আছে, ওইটা নিয়েও একটু আলোচনা হবে। আর আরেকটা হলো সবচেয়ে বেশি এই ভারতীয় এই যে গণমাধ্যম যে মিথ্যা সংবাদ পরিবেশন করে এবং এটা কিভাবে তারা বন্ধ করতে পারে এই ব্যাপারেও আলোচনা করবে। যেহেতু আপনারা এই ব্যাপারে আপনারা নিজেরও খুব সোচ্চার এবং আমাদের জনগণও সোচ্চার, এবং এটা তাদের বলে দেওয়া যে এই জিনিসটা তারা কিভাবে বন্ধ করতে পারে। আরেকটা হলো একটা আছে কোঅর্ডিনেটেড বর্ডার ম্যানেজমেন্ট প্ল্যান, এটা একটা বড় সাবজেক্ট, এটা নিয়েও তাদের সাথে আমাদের আলোচনা হবে। তারপরে হলো সবচেয়ে একটা কীভাবে দোনো দেশের সম্পর্ক আরও ভালো হয়, পারস্পরিক আস্থা বৃদ্ধি পায়, এগুলি ব্যাপারে আলোচনা হবে। কিন্তু ভারত থেকে তো উপদেষ্টা সবসময় বলা হচ্ছে
এবং ওদের যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে ব্রিফ করে সাপ্তাহিক। সরাসরি যুক্ত ছিলাম সচিবালয়ে, কথা বলছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা নিশ্চিত হলেই তার দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। যুক্তরাজ্য যুব দলের উদ্যোগে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলে অংশ নিয়ে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। ডাক্তার জাহিদ বলেন, বেগম জিয়ার শারীরিক সুস্থতা নিশ্চিত হলেই তার দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এ সময় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও মায়ের সঙ্গে দেশে ফিরবেন কিনা সেই প্রশ্নে তিনি সাংবাদিকদের বলেন, সার্বিক পরিস্থিতির ওপর নির্ভর করবে দুজন একই সঙ্গে দেশে ফিরবেন কিনা। যে ওনার বেশ কিছু পরীক্ষা আমরা করিয়েছি যেগুলো এখানেও সম্ভব হয় নাই, সেগুলো ওনারা করিয়েছেন, সেগুলোর রিপোর্ট কিন্তু কয়েকটা আমরা এখনো আজকেও পাইনি। কাজে সেগুলো সব পাওয়ার পরবর্তীতেই সিদ্ধান্ত হবে যে উনি কত দ্রুততার সঙ্গে বাংলাদেশে ফেরত যাবেন। সবকিছু মিলিয়েই পরিস্থিতিই বলে দিবে কখন উনি ইনশাআল্লাহ ফেরত যাবেন। এবং আমরা খুবই আশাবাদী অতি দ্রুত জনাব তারেক রহমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাআল্লাহ বাংলাদেশে ফেরত যাবেন। হত্যা ও হত্যা চেষ্টার আলাদা মামলায় ফের রিমান্ডে নেওয়া হয়েছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মেয়র আতিকুল ইসলাম ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। এছাড়া গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে রিমান্ডে দিয়েছে আদালত। এছাড়া সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু, সাবেক সিনিয়র সচিব মহিবুল হক, আওয়ামী লীগ নেতা মনোয়ার ইসলাম চৌধুরী রবিন, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়াল সহ 10 জনকে নতুন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। বুধবার সকালে তাদের ঢাকার CMM আদালতে হাজির করা হলে এই আদেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান এবং পুলিশের আইজিপি আব্দুল্লাহ আল মামুন, সাবেক অবৈধ মেয়র আতিকুল ইসলাম, সাবেক অবৈধ আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক ছাত্রলীগ নেতা তানভীর আহমেদ সৈকত সহ এবং আসাদুর রহমান কিরণ সহ এবং সাবেক জাতীয় পার্টির MP গোলাম কিবরিয়া টিপু এবং অবৈধ বিশিষ্ট ব্যবসায়ী যে হাসিনাকে অর্থ দিয়ে সহায়তা করেছিল দিলীপ কুমার আগরওয়াল, এই 10 জনকে উপস্থাপন করা হয়। তার মধ্যে সালমান এফ রহমান এবং চৌধুরী আব্দুল্লাহ মামুনের বিরুদ্ধে তাদেরকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। আতিকুল ইসলামের বিরুদ্ধে 4 দিন এবং সাবেক অবৈধ আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে 3 দিন, তানভীর আহমেদ সৈকত তার বিরুদ্ধে 4 দিন এবং গাজীপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি আসাদুর রহমান কিরণ তার বিরুদ্ধে 4 দিন রিমান্ড মঞ্জুর করেন। জুলাই অভ্যুত্থানে আহত আরও 6 জনকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হলো ব্যাংকক। সকাল 11টায় বাংলাদেশ বিমানের থাইল্যান্ডগামী ফ্লাইটে তাদের পাঠানো হয়। এদের মধ্যে 3 জন CMH ও 3 জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। CMH এর চিকিৎসা নেওয়া 3 জনকে রোবোটিক ফিজিওথেরাপির জন্য পাঠানো হচ্ছে, আর ঢাকা মেডিকেল কলেজ থেকে নেওয়া হচ্ছে গুলিবিদ্ধ 3 জনকে। এ নিয়ে এখন পর্যন্ত 22 জনকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হলো। বছরের 1 মাস পেরিয়ে গেলেও এখনও শিক্ষার্থীদের হাতে পৌঁছায়নি প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব পাঠ্য বই। তবে বিনামূল্যে সব বই বিক্রি হচ্ছে নীলক্ষেত সহ বিভিন্ন বইয়ের দোকানে। NCTV বলছে, বই সরবরাহে দেরির সুযোগ নিয়ে কালোবাজারে বিক্রি করছে অসাধু ব্যবসায়ীরা। শিক্ষাবিদরা বলছেন, দ্রুত বই শিক্ষার্থীদের হাতে পৌঁছানো না গেলে বন্ধ হবে না অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য। শাকির আহমেদের রিপোর্ট। রাজধানীর নীলক্ষেত বেশ কয়েকটি দোকানে মিলছে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব পাঠ্য বই। আইন অনুযায়ী এসব বই বিক্রি দণ্ডনীয় অপরাধ হলেও দিন দুপুরে চলছে বিক্রি। পাঠ্য বই বিক্রির কারণ জানতে চাইলে বিক্রেতার দাবি, অভিভাবক কিংবা স্কুল কর্তৃপক্ষের অনুরোধে এসব বইয়ের মূল কপি সংগ্রহ করে দেন তিনি, কখনো PDF থেকে প্রিন্ট করে বিক্রি করেন। আর এটির লেগে যদি এসে মিডিয়া করে বা সাংবাদিকরা ধরে এর জবাব দিয়ে কি করবে?
হাতে গোনা 2-1টি বই দিয়ে শুরু হয়েছে নতুন বছরের শিক্ষা কার্যক্রম। মাস পেরিয়ে গেলেও এখনো সব বই পায়নি শিক্ষার্থীরা। শুধু ঢাকার নীলক্ষেত নয়, সারা দেশেই বিক্রি হচ্ছে বিনামূল্যের পাঠ্য বই। এমনকি ঢাকায় বই ছাপিয়ে তা বিক্রির জন্য সারা দেশে পাঠানো হচ্ছে। ইতোমধ্যে অভিযান চালিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে বিপুল পরিমাণ বই জব্দও করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শিক্ষা গবেষকরা বলছেন, সময়মতো পাঠ্য বই শিক্ষার্থীদের হাতে না পৌঁছানোর কারণে সুযোগ নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা। যারা দায়িত্বে আছেন তাদের দূরদৃষ্টিতার অভাব এবং যে তারা আসলে যে এই কাজটাতে মানে পুরোপুরি দক্ষ না, এটা আসলে যে এক ধরনের ব্যর্থতার প্রমাণ দিলেন। খুব দ্রুত পাঠ্যপুস্তকের ব্যবস্থা করা দরকার শিক্ষার্থীদের জন্য। এনসিটিভি বলছে, কিছু কিছু প্রেস মালিক সঠিক সময়ে এনসিটিভিকে বই সরবরাহ না করে তা কালোবাজারে বিক্রি করছে। জড়িতদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। কিছু কিছু অসাধু প্রিন্টার এবং কিছু কিছু অসাধু ব্যবসায়ী এই কাজটি করছে। তো আমরা এগুলোর ব্যাপারে আমাদের গোয়েন্দা সংস্থাগুলি কাজ করছে, এনএসআই, ডিজিএফআই তারা কাজ করছে। এছাড়া দ্রুতই শিক্ষার্থীদের হাতে সব বই পৌঁছাতে মনিটরিং ব্যবস্থা জোরদার করা সহ বেশ কিছু উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন এনসিটিভির চেয়ারম্যান। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের নেওয়া পদক্ষেপ এখনও জনজীবনে স্বস্তি আনতে পারেনি বলে পর্যবেক্ষণ তুলে ধরেছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সকালে রাজধানীর ধানমন্ডিতে প্রতিষ্ঠানটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা বলেন সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। এ সময় জানানো হয়, অন্তর্বর্তী সরকার অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহের বিভিন্ন পর্যায়ে চাঁদাবাজি, মজুতদারি সহ অনিয়ম বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে পারেনি। পণ্য সরবরাহ বাড়ানো ও সিন্ডিকেট ভাঙতে নজরদারির সুপারিশ করেছে সিপিডি। এবং 2024 সালের জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার আন্দোলনের পর 8ই আগস্ট যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, সেখানে অনেকগুলো খাত ভিত্তিক সংস্কার রয়েছে। বিভিন্ন বিষয়ে অর্থনীতির বাইরে বিভিন্ন সংস্কার কর্মসূচির বাইরেও অর্থনীতি কেন্দ্রিক কিছু সংস্কার কর্মসূচি পদক্ষেপ আমরা লক্ষ্য করেছি। তবে এখনো পর্যন্ত জনগণের জীবনে কিংবা ব্যবসা বাণিজ্যের অঙ্গনে স্বস্তি আনার মতো কোনো উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাচ্ছে না। ইজতেমায় 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। সকালে গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠ পরিদর্শন শেষে তিনি এই কথা বলেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে সঙ্গে নিয়ে মাঠ পরিদর্শন করেন আইজিপি। জানান, আয়োজকদের পক্ষ থেকে 10,000 স্বেচ্ছাসেবক কাজ করবে। মূলত তাদেরকে সহযোগিতা করবে পুলিশ প্রশাসন সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এবারও ইজতেমা মাঠের নিরাপত্তায় রাখা হয়েছে ওয়াচ টাওয়ার, সিসি ক্যামেরা। প্রতিটি খিত্তায় থাকবে সাদা পোশাকে পুলিশ। নজরদারি করা হবে ড্রোন ক্যামেরায়ও। প্রায় 100% প্রস্তুতি সম্পন্ন হলেও এখনও ছোটখাটো কিছু কাজ করছেন আগত মুসল্লিরা। In case of any sort of untoward incident, আমাদের পুরো নিরাপত্তা ব্যবস্থাটা will act in one body, সবাই একই সাথে রিঅ্যাক্ট করতে পারবে। আমার মনে হয় যে এই জায়গাগুলোতে আমরা আগের চাইতে অনেক বেশি সতর্ক এবং আগের চাইতে অনেক বেশি আমরা ব্যবস্থা নিয়েছি। বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হচ্ছে 31 জানুয়ারি। এরই মধ্যে আসতে শুরু করেছেন মুসল্লিরা। এই মুহূর্তে টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা ময়দানে আছেন রিপোর্টার তোহা খান তামিম। সরাসরি যাচ্ছি তার কাছে। তামিম, 58তম বিশ্ব ইজতেমার প্রায় 100% প্রস্তুতি সম্পন্ন করেছেন আয়োজকরা। আমার পেছনে আমি একটু দেখাতে চাই যে মূল মঞ্চটি রয়েছে, সেই মূল মঞ্চতে শীর্ষ মুরব্বী, এই বিশ্ব ইজতেমার প্রথম পর্বের বিশ্ব ইজতেমার শীর্ষ মুরব্বী মাহফুজুল হান্নান, ইঞ্জিনিয়ার মাহফুজ, তিনি এখানে বয়ান করছেন। এবং ঠিক এখন এই মুহূর্তে মাশওয়ারা চলছে, অর্থাৎ সকাল থেকে কয়েক দফা মাশওয়ারা হয়েছে, অর্থাৎ যে প্রস্তুতি বৈঠক, সেই প্রস্তুতি বৈঠক হয়েছে। এখনও সেই প্রস্তুতি বৈঠক ইতিমধ্যেই তারা করছেন। এখন যে জোহরে নামাজের বিরতি, সেই নামাজের বিরতির জন্য তারা উঠে পড়ছেন। এবং এতক্ষণ ধরে যে প্রস্তুতির যেই বৈঠক, সেই বৈঠক হয়েছে। সকাল থেকে বেশ কয়েকটি মাশওয়ারা হয়েছে, প্রস্তুতি বৈঠক হয়েছে। এবং পুরো ইজতেমার যেই আয়োজন, সেই আয়োজনকে ঘিরে যেই ধরনের যার যে দায়িত্ব, সেই দায়িত্ব কিন্তু বুঝিয়ে দেওয়া হয়েছে প্রত্যেক স্বেচ্ছাসেবীকে। এছাড়াও আমরা দেখেছি যে ছোটোখাটো যে প্রস্তুতি, সেই প্রস্তুতিগুলো কিন্তু সারছেন। বিভিন্ন জেলা থেকে আগত যে মুসল্লিরা এসেছেন, তারা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কিন্তু এই যে মহা কর্মযোগ্য প্রস্তুতির, সেটি তারা আসলে সেরে নিচ্ছেন।
পুলিশের আইজিপি এসেছিলেন, তিনি বিশদভাবে আলোচনা করেছেন নিরাপত্তা ইস্যুতে, কারণ লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় প্রতি বছর এই মহাসম্মেলন ঘিরে, এবং এই মহাসম্মেলন ঘিরে যখন লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় খুব স্বাভাবিকভাবে নিরাপত্তার যে পরিস্থিতি সেই নিরাপত্তার প্রশ্নটি উঠে আসে। সেই জন্য নিরাপত্তার যেন কোনো ধরনের কোনো ঘাটতি না থাকে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে বলে আইজিপি আমাদেরকে জানিয়েছেন, পুলিশের মহাপরিদর্শক আমাদেরকে জানিয়েছেন। এছাড়া প্রতিটি খিত্তায় যে মুসল্লিগণ থাকবেন, সেই মুসল্লিগণ কোথায় কে থাকবেন সেই বিষয়টিও কিন্তু আসলে নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে জানিয়েছি যে এই যে প্রথম পর্ব, অর্থাৎ প্রথম পর্বে যে দুই ভাগে যে প্রথম পর্ব হচ্ছে, সেই দুই ভাগের প্রথম পর্বে 41টি জেলা এবং ঢাকা শহরের এক অংশ এখানে অংশগ্রহণ করবেন, এবং আবারও 3, 4 এবং 5 ফেব্রুয়ারি অর্থাৎ 2 তারিখে শেষ হবে প্রথম পর্বের প্রথম ভাগ, এবং দ্বিতীয় ভাগ শুরু হবে 3, 5 এবং 5 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে, এবং তখন 22টি জেলা সহ ঢাকার একাংশ সেই দ্বিতীয় ভাগে অংশগ্রহণ করবেন। তো সব মিলিয়ে বলা যায় যে সব প্রস্তুতি সম্পন্ন। এখন আগামী শুক্রবার অর্থাৎ 31 জানুয়ারি বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হবে 58তম বিশ্ব ইজতেমা। এই ছিল আমার হাতে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম টঙ্গী ইজতেমা ময়দানে। ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর যুক্তরাষ্ট্র জুড়ে শুরু হয়েছে অবৈধ অভিবাসী বিরোধী অভিযান। চলছে ব্যাপক ধরপাকড়। গত 2 দিনেই 2000-এর বেশি অভিবাসীকে আটক করেছে ট্রাম্প প্রশাসন। অভিযান শুরু হয়েছে বাংলাদেশে অধ্যুষিত নিউ ইয়র্ক শহরেও। হাসানুজ্জামান সাকির রিপোর্ট। সদ্য বিদায়ী বাইডেন সরকারের নীতি থেকে সম্পূর্ণ বিপরীতে চলছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। মার্কিন অনুদান ও ঋণ সহায়তা বন্ধে সোমবার প্রেসিডেন্ট ট্রাম্প যে নির্বাহী আদেশ দিয়েছিলেন, সেই পরিকল্পনার কিছু অংশ স্থগিতের নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার প্রেসিডেন্টের আদেশটি কার্যকর হওয়ার আগে ফেডারেল আদালতের একজন বিচারক এ স্থগিতাদেশ দেন। 2024 অর্থবছরে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার প্রায় 10 ট্রিলিয়ন বা 10 লাখ কোটি ডলার ব্যয় করেছে, যার মধ্যে 3 ট্রিলিয়ন ডলারের বেশি অনুদান ও ঋণ হিসেবে বরাদ্দ ছিল। এর মধ্যে কংগ্রেসের অনুমোদন ছিল 7.25 ট্রিলিয়ন বা 6,75,000 কোটি ডলার। তবে এটি স্পষ্ট নয় যে এই পরিমাণ অর্থ শুধু যুক্তরাষ্ট্রের বাসিন্দাদের জন্য বরাদ্দ ছিল নাকি এতে বিদেশি সাহায্য অন্তর্ভুক্ত ছিল। মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে ডেমোক্র্যাট নেতা চাক শুমার বলেছেন, কংগ্রেস অনুমোদিত ব্যয় বন্ধ করার অধিকার প্রশাসনের নেই। এই আদেশ বাস্তবায়িত হলে লাখ লাখ মার্কিন নাগরিকের ক্ষতি হবে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে অলাভজনক সংস্থা, দুর্যোগ সহায়তা, স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বয়স্কদের সহায়তা এবং প্রয়োজনীয় খাদ্য সরবরাহে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তবে বিষয়টি মানতে নারাজ হোয়াইট হাউস। প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট ব্রিফিংয়ে বলেন, এতদিন মার্কিনীদের করের অর্থ অপচয় হচ্ছিল, এতে জনগণের দৈনন্দিন জীবনের কোনো উন্নতি হয়নি। প্রেসিডেন্ট ট্রাম্প শুধু তার নির্বাচনী নীতিমালা বাস্তবায়ন করেছেন। এদিকে বৈধ কাগজপত্র নেই এমন অভিবাসীদের গ্রেফতারে অভিযান জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। অভিযান শুরু হয়েছে বাংলাদেশি অধ্যুষিত নিউ ইয়র্ক অঙ্গরাজ্যেও। মঙ্গলবার নিউ ইয়র্ক সিটির বিভিন্ন স্থানে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইস সদস্যরা অভিযান চালায়। মার্কিন গণমাধ্যমের তথ্য অনুযায়ী গত 2 দিনে যুক্তরাষ্ট্রে 2000-এরও বেশি অভিবাসন প্রত্যাশীকে গ্রেফতার করা হয়েছে, যা বিগত বাইডেন প্রশাসনের অধীনে প্রতিদিনের গড় গ্রেফতারের সংখ্যার তুলনায় উল্লেখযোগ্য পরিমাণে বেশি। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। অবৈধ লেনদেনের মাধ্যমে এনআইডি জালিয়াতি কাণ্ড নিয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে ব্রিফিং করছেন এনআইডি মহাপরিচালক হুমায়ুন কবির। সরাসরি যাচ্ছি সেখানে। তো ওদের তো এখন তো ভোটার হতে হলে আপনার 10 আঙ্গুলের ছাপ এবং আপনার আইরিশ যেটা ছবি, এটা তো বাধ্যতামূলক। তো এই লোকগুলো তো বিদেশে আছে, তাহলে ওদের তো ছবি আমরা নিতে পাচ্ছি না, অ্যাজ ওয়েল অ্যাজ হাতের ইমপ্রেশন, যেটা আঙুলের ইমপ্রেশন, ওটা তো নিতে পাচ্ছি না। অন্য লোকদেরকে দিয়ে এটা করানো হয়, হয় অল্প বয়স্ক লোকদেরকে দিয়ে অথবা অন্য একজনকে দিয়ে করানো হয়, এবং ওই কাগজের ছবি দেওয়া হয়, দিয়ে ওরা ভোটারটা করে ফেলে আর কি। তাহলে তো এটা একটা জালিয়াতি, তাই না? এই জালিয়াতি করে এরা সবাই বাংলাদেশি, বিদেশে থাকে। এখন কেন এরা এই পথ বেছে নিল এটা আমি নিজেও বুঝতে পারছি না, এটা কোনো প্রয়োজন ছিল না। না, দেশে থাকার কাউকে পাই না আমরা।
সব বিদেশে থাকে এরা। আর দেশে থাকলে তো আসলে ধরেন সে তো যে এমনি করতে পারে, হয়তো একটু ভোগান্তি হয়, কিন্তু এত টাকা না না। বিষয়টা হচ্ছে যে আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা বিদেশে যখন যাই বা কোনো এয়ারপোর্টে যাই বা কোথাও যাই, আমরা কিন্তু লাইন দিয়ে 2 ঘন্টা 3 ঘন্টা দাঁড়িয়ে থাকি, কিন্তু আমাদের অফিসে আপনি দেখবেন কেউ লাইনে নাই। এই 7 তলায় এখন যান, সবাই কিন্তু মানে যার যার মতো আছে এবং সবাই এক্ষুনি সেবাটা পেতে চান। ওই জায়গাটায় বিপত্তিটা বেশি হয়। একটা হচ্ছে যে আমাদেরও সমস্যা আছে, আমরাও ঠিকমতো এটা করতে পারি না, আবার যারা আমাদের কাছে আসেন তাদেরও অস্থিরতা কাজ করে। এই দুইটা জায়গায় সমস্যা হওয়ার কারণে ওরা মনে করছে কিছু টাকা দিলেই যদি হয়ে যায় তাহলে হয়ে গেল, কিন্তু এটা। সরাসরি যুক্ত ছিলাম আগারগাঁওয়ে, সেখানে ব্রিফ করছিলেন এনআইডি মহাপরিচালক। বিতর্কের বিপিএলে পাওনা টাকা না পাওয়ার তালিকা আরও দীর্ঘ হলো। পারিশ্রমিক না পেয়ে টুর্নামেন্টের মাঝপথেই দেশে ফিরে গেছেন দুর্বার রাজশাহীর কম্পিউটার অ্যানালিস্ট ও সহকারী কোচ। নতুন দিন নতুন বিতর্কে শিরোনামে দুর্বার রাজশাহী। এবারের অভিযোগ ছাপিয়ে গেল আগের সবকিছুকে। দুর্বার রাজশাহী সন্দেহের জন্ম দিয়েছিল প্লেয়ার্স ড্রাফটের টেবিলে, যেখানে মাত্র 2 জন বিদেশি নিয়ে 13 জনের স্কোয়াড সাজায় দলটা। একজন লাহিরু সামারকুন, অন্যজন পাকিস্তানি অলরাউন্ডার সাত নাসিম। সামারাকুনকে দেখা গেলেও নাসিমের দেখা পাওয়া যায়নি। নাসিমের না থাকার কারণ অনুসন্ধানে নামে সময় সংবাদ। বেরিয়ে আসে থলের বেড়াল। ড্রাফট থেকে দলে ফেরালেও বিমান ভাড়ার টাকা পাঠায়নি দুর্বার রাজশাহী। এ নিয়ে বিসিবি আর রাজশাহীর টিম ম্যানেজার মেহরাব হোসেন অপি দুপক্ষেরই দ্বারস্থ হয়েছিল নাসিমের এজেন্ট, তবে সমাধান মেলেনি। BCB hasn't taken any action. I have complained it to Saiful, like this player in the Darbar Rajshahi, Saad Naseem, who was drafted. They hasn't booked his ticket. I was chasing manager OP, and he hasn't booked the ticket. Available. We submitted the NOC. I spoke to Saiful. Saiful just asked me for the name, and he hasn't took any action. যদিও সাদ নাসিমের জন্য বিমান ভাড়া না পাওয়াটা এক হিসেবে ভালোই হয়েছে, না হলে নিজ খরচে বিপিএলে এসে পারিশ্রমিক না নিয়েই দেশে ফেরার বিমানে চড়তে হতো, যেমনটা হয়েছে রাজশাহীর 2 কোচিং স্টাফ সদস্যের সঙ্গে। পাওনা টাকা না পেয়ে দলটার সহকারী কোচ ইফতিখার আর কম্পিউটার অ্যানালিস্ট ফয়সাল বাধ্য হয়ে দেশে ফিরে গেছেন। যদিও দেশ ছাড়ার আগে দ্বারস্থ হয়েছিলেন বিসিবির, তবে অদৃশ্য কারণে এবারও কোনো ধরনের পদক্ষেপ নেয়নি ক্রিকেট বোর্ড। দুর্বার রাজশাহীকে নিয়ে এত সব অভিযোগের পরেও বিসিবির চুপ থাকা রহস্যের জন্ম দিচ্ছে। একের পর এক নিয়ম ভাঙার পরেও কেন এই ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না ফারুক আহমেদের বোর্ড, সে প্রশ্নও উঠছে। রাজশাহী প্লে অফে উঠলে প্রশ্নের ডালপালা বাড়বে। দেখার বিষয় ক্রিকেট বোর্ড আর কতদিন নিজেদের মুখ বন্ধ রাখতে পারে। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ট্রেন চলাচল স্বাভাবিক হলেও শিডিউল বিপর্যয়। নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বরিশাল ভোলায় বাস ধর্মঘট। ট্যাঙ্ক লরি শ্রমিকরা কাজে ফেরায় তেল সরবরাহ শুরু। জুলাই আন্দোলনে আহত আরো 6 জনকে চিকিৎসার জন্য পাঠানো হলো ব্যাংকক। অর্থাভাবে দুঃসহ যন্ত্রণায় জয়পুরহাটে আহতরা, দ্রুত সহযোগিতার দাবি। এবং হত্যা মামলায় ফের রিমান্ডে সালমান, আনিসুল, আতিক ও সাবেক আইজিপি মামুন। নতুন মামলায় গ্রেফতার ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারপাল। এ ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।